তোমাদের সবার ভালোবাসা ও সাপোর্টে থ্রিলারল্যান্ড পরিবার এখন 50,000 সদস্যে সমৃদ্ধশালী। উপহারস্বরূপ তোমাদের জন্য আজ থাকছে আমাদের রণদীপ নন্দীর লেখা ঝুমার গাঁও হল্ট। তবে এখানেই শেষ নয়। সবাই মিলে এত বড় একটা ল্যান্ডমার্ক অতিক্রম করলাম, আর কোনো বিশেষ চমক থাকবে না এ আবার হয় নাকি? অতএব আজকের গল্পে বিশেষ অতিথি কণ্ঠশিল্পী হিসেবে থাকছেন আমাদের সকলের ভীষণ প্রিয় সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দী। যদিও জানি তোমাদের সকলেরই হয়তো দেবলীনাদির চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, তবে যারা যারা এখনও করনি এক্ষুনি করে নাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম। যাই হোক, আর দেরি নয়, শুরু করা যাক আমাদের আজকের 50K স্পেশাল গল্প, রণদীপ নন্দীর লেখা ঝুমার গাঁও হল্ট। অন্ধকার ঘন হয়ে এসেছে সবেমাত্র কিছুক্ষণ হলো। দূরে অনুচ্চ পাহাড়ের পাদদেশে শহরের টুকরো টুকরো আলোর বিন্দু দপদপ করে জ্বলছে। এই পাহাড়ি এলাকায় আঁধার নামে অনেক দেরিতে, কিন্তু যখন নামে ঘন কালো অন্ধকারের চাদরে আপাদ মস্তক মুড়ে ফেলে গোটা এলাকা। শালিনী তড়িঘড়ি পা ফেলে হাঁটছিল হস্টেলের দিকে। রাত 8:30টায় হস্টেলের দরজা বন্ধ হয়ে যায়। তারপর ঢুকতে গেলেই মিস বিস্তের কাছে দু কথা শুনতে হবে। কবজি উল্টে ঘড়িটা দেখে নেয় সে। ঘড়ির কাঁটা প্রায় 8টা ছুঁয়েছে। এখনও প্রায় কিলোমিটার খানেকের রাস্তা বাকি। পাহাড়ি এবড়ো খেবড়ো রাস্তায় পথ চলতে অসুবিধে হয়, তবুও মাটির দিকে চোখ রেখে উতরাই রাস্তা ধরে যতটা সম্ভব দ্রুত বেগে এগিয়ে চলেছিল শালিনী। চারপাশের থমথমে পরিবেশকে এক অদ্ভুত নিস্তব্ধতা যেন তার রাক্ষসে খিদে সামলাতে না পেরে গ্রাস করেছে বেমালুম। ঝিঁঝির ডাক কানে তালা ধরিয়ে দিচ্ছে। হাতে গোনা কয়েকটা বাড়ি নিয়ে গড়ে ওঠা তাদের এই ছোট্ট শহরের বাইরে পা রাখলেই যেদিকে দুচোখ যায় শুধু বেঁটে মেটে সবজে পাহাড়, আর সেই পাহাড় কেটে বানানো অসমান লালচে পাথুরে রাস্তা। অদ্ভুত একটা ধূসর বিষণ্ণতা সব সময় ঘিরে রাখে সেই ছোট্ট জনপদকে। ডান হাতে মঞ্জিলগড় স্টেশন ফেলে সরু পায়ে চলা রাস্তা ধরে হেঁটে চলেছে শালিনী। শহরের বাইরে শুনশান পাহাড়ের বুকে ঝিম ধরা আলস্য নিয়ে পরিত্যক্ত স্টেশনটা দাঁড়িয়ে আছে একা। এই রেল লাইন যাওয়ার কথা ছিল রানীকুঠি থেকে মঞ্জিলগড় হয়ে কাঠগোদাম, কিন্তু কোনো এক অজানা কারণে সেই প্রজেক্ট বাতিল হয়ে যায়। সেই থেকেই অর্ধনির্মিত স্টেশনটা এভাবেই ব্রাত্য হয়ে পড়ে আছে। প্ল্যাটফর্মের এক কোণে টিমটিম করে হলদে একখানা আলো জ্বলছে। সেই আলোয় জনশূন্য স্টেশনটা মায়াবী দেখাচ্ছে। কেমন যেন মনে হচ্ছে এক্ষুনি কোনো দৈত্যাকার ট্রেন ধীর গতিতে যান্ত্রিক আওয়াজ তুলে এখানে এসে দাঁড়াবে। কয়েকটা আবছা অবয়ব দ্রুত পায়ে সেই ট্রেনের খোলা দরজা দিয়ে নেমে প্ল্যাটফর্মের একদম শেষের ওই জমাট বাঁধা অন্ধকারটায় মিশে যাবে। কথাটা মনে হতেই শালিনীর সারা শরীর এক অজানা আতঙ্কে কেঁপে উঠল। সে ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে নিজের দুহাতের তালু ঘষতে ঘষতে চলার গতি বাড়ায়। এই স্টেশনটা নিয়ে অনেক রটনা ছোট্ট শহরের অলিতে গলিতে উড়ে বেড়ায়। শহরের বাইরে পড়ে থাকা এই পরিত্যক্ত স্টেশনের লাগোয়া ফোন বুথে নাকি গভীর রাত্রে ফোন বেজে ওঠে। যদিও স্টেশন তৈরির সময় ইলেকট্রিক কানেকশন এলেও ওই বুথে ফোনের কানেকশন আসেনি কোনো দিনই, তবুও নাকি গভীর রাত্রে। হ্যাঁ, সেই কথা মনে পড়তেই অজান্তেই শালিনীর চোখ চলে যায় প্ল্যাটফর্মের লাগোয়া সেই ছোট্ট টেলিফোন বুথটার দিকে। বুথের ভেতর আলো নেই। প্ল্যাটফর্মের ভুতুড়ে আলোয় আবছা দেখা যাচ্ছে কাঠের ফ্রেমের ভিতর কাঁচের ঘেরাটোপে আগলানো একটা লাল
রিসিভার। কিন্তু এ কি, বুথ তো ফাঁকা নয়। একজন কালো লম্বা ছায়া যেন মিশে আছে ওই বুথের ভিতরের জমাট বাঁধা আবছায়ায়। শালিনীর মুখ থেকে অস্ফুটে একটা চাপা আর্তনাদ ঠিকরে বেরিয়ে আসে। হঠাৎ একটা চাপা গম্ভীর আওয়াজ করে ফোনটা বেজে ওঠে। শালিনীর পা দুটো অজান্তেই থেমে গেছে। সে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে সেই শুনশান পাহাড়ি পাকদণ্ডির গায়ে মলিন হয়ে যাওয়া ধুলো মাখা টেলিফোন বুথটার দিকে। বুথের ভেতরের ওই কালো ছায়াটা কি সামান্য নড়ে উঠল? কি ওটা? ওই বুথের অন্ধকার কোণ থেকে কি একটা হাত তাকে হাতছানি দিয়ে ডাকছে? সে হাত কোনো রক্ত মাংসের হাত নয়, যেন সেটা ওই কালো নিকষ অন্ধকারেরই একটা অংশ মাত্র। তার মনে হলো তার ভীষণ কাছে, প্রায় কানের কাছে ফিসফিসিয়ে চেরা গলায় কেউ বলে উঠল, ফোনটা ধরো শালিনী, ফোনটা ধরো। শিউরে ওঠে সে। বুঝতে পারে অজান্তেই তার পা দুটো আরও গতি বাড়িয়েছে। এখন রীতিমতো ছুটছে শালিনী। কানে আসছে পাথুরে রাস্তায় নিজের অবিন্যস্ত পায়ের আওয়াজ, দ্রুত নিঃশ্বাসের শব্দ এবং হৃৎপিণ্ডের অস্থির কম্পনের প্রতিধ্বনি। যখন হস্টেলের দরজার সামনে এসে থামল শালিনী, তখন ঘড়ির কাঁটা বলছে সময় রাত 8:20। নিজের মনেই এক চোট হেসে নেয় সে। সত্যি কি ভয়টাই না পেয়েছিল। সে জানে সবই তার মনের ভুল। এভাবে ভয় পাওয়ার কোনো মানেই হয় না। প্রতিকূল পরিবেশ আর পরিস্থিতি মানুষের মনকে যে কতটা প্রভাবিত করতে পারে সেটা ভেবে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার বুক থেকে। হ্যাঁ, ভেজানো পাল্লা যতটা সম্ভব সন্তর্পণে ঠেলতেই একটা মৃদু চাপা ক্যাচ আওয়াজ করে সেটা খুলে গেল। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল শালিনী। তারপর সাবধানী হাতে দরজা খুলে ভেতরে ঢুকে নিঃশব্দে দরজার পাল্লা বন্ধ করে দিল সে। ঠোঁটের কোণে ফুটে উঠেছে সাফল্যের হাসি, কিন্তু পেছন ঘুরতেই সেই হাসি নিমেষে মিলিয়ে যায়। কোমরে হাত দিয়ে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছেন মিস বেস্ট। কি ব্যাপার, স্কুল ছুটি হয়েছে বিকেলে, এত রাত অবধি বাইরে ছিলে কেন? ভীষণ নিরুত্তাপ গলায় প্রশ্ন করেন মিস বেস্ট। না, আমি মানে আসলে না কিছু জিনিস কেনার ছিল। আমতা আমতা করে উত্তর দিয়ে হাতে ধরা কিছু কসমেটিক্স সামনে বাড়িয়ে দেয় শালিনী। লিসেন চাইল্ড, আই লাইক ডিসিপ্লিন কিডস। সন্ধে নামার পরেই হোস্টেলের বাইরে কারোর থাকার যে পারমিশন নেই সেটা তুমি আশা করি জানো। শালিনী মাথা নিচু করেছিল। ওয়ার্ডেনের প্রশ্নে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। মিস বেস্ট বলে চলেন, আমার হোস্টেলের এতগুলো মেয়ের সেফটি রেসপন্সিবিলিটি বের করতে হয়। ইউ নো হাউ হার্ড ইট ইজ। তোমরা এরকম ইরেসপন্সিবল বিহেভিয়ার করে একটা বিপদ ডেকে আনলে আই অ্যাম দ্য ওয়ান হু উইল হ্যাভ টু ফেস ইয়োর প্যারেন্টস। প্লিজ টু আন্ডারস্ট্যান্ড। আই এম সরি ম্যাম, আর হবে না। আমি এবার থেকে খেয়াল রাখব। মিস বেস্ট আর কথা বাড়ালেন না। দ্রুত হাতে দরজায় তালা লাগিয়ে ফিরে গেলেন নিজের ঘরে। শালিনী স্কুলটা বেশ পুরনো। পাহাড়ের কোলে উঁচু কাঠের তৈরি কাঠামো, লাল দেওয়ালে সবুজ পাল্লাওয়ালা বিশাল বিশাল জানলা। বিল্ডিংয়ের পেছনে পাহাড় কেটে বানানো ছোট্ট এক টুকরো খেলার মাঠ। সেই মাঠের শেষ প্রান্ত ঘেরা কাঠের খুঁটি আর স্টিলের তৈরি নেটের বেড়াজাল দিয়ে। সেই বেড়ার ওপ্রান্তে অতল স্পর্শী খাদ। আজ সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ঘন কুয়াশার বলয় ঘিরে রেখেছে পুরো পাহাড়টাকে। ক্লাসে বসে অন্যমনস্কভাবে খোলা জানলা দিয়ে দূরের কুয়াশা ঘেরা পাহাড়ের সারির দিকে তাকিয়েছিল শালিনী। হঠাৎ কনুইয়ে একটা খোঁচা খেয়ে সম্বিত ফিরে পাশে তাকিয়ে দেখে হিমিকা, অর্থাৎ তার বেস্ট ফ্রেন্ড, চোখের ইশারায় তাকে জিজ্ঞেস করছে কি হয়েছে। শালিনী মৃদু হেসে মাথা ঝাঁকায়। হিমিকা ঠোঁট উল্টে কাঁধ ঝাঁকিয়ে আবার ক্লাসে মন দেয়।
খানিক বাদে শালিনী ফিসফিসিয়ে হিমিকাকে প্রশ্ন করে, আচ্ছা, তুই আমাদের ওই বাতিল হয়ে যাওয়া স্টেশনটার ব্যাপারে কিছু শুনেছিস? কোন স্টেশন? মঞ্জিলগড়? কি শুনবো? কাজ শুরু হবে নাকি আবার? আরে না, ধুর, সেসব না। মানে ওই স্টেশনের ব্যাপারে কিছু ঘটনা যেগুলো শোনা যায় আর কি। ঘটনা নয় ডার্লিং, বলো রটনা। আমি বেশ এটাই জানি যে কাজ শুরু হওয়ার পরে রেলের কন্ট্রাক্টর সহ বেশ কয়েকজন একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে ওটা ওভাবেই অ্যাবান্ডান্ট পড়ে আছে। অ্যাক্সিডেন্টের জন্য অত বড় একটা প্রজেক্ট ডিসকন্টিনিউড হয়ে গেল? অন্য কন্ট্রাক্টর এনে কাজ করাতে পারতো। না না, ইটস নট অ্যাডিং আপ। কি ব্যাপার বলতো? তুই হঠাৎ এটা নিয়ে এত ইন্টারেস্টেড হয়ে গেলি কেন? কাল রাতে হস্টেলে জিজ্ঞেস করছিলি না আমি অত রাতে ফিরলাম কেন? আজ স্কুল শেষ হলে তোকে একটা জায়গায় নিয়ে যাব, তুই নিজেই বুঝে যাবি। গার্লস, কি আলোচনা হচ্ছে? আমরাও একটু শুনি। ব্ল্যাকবোর্ডে অঙ্ক কষা থামিয়ে কড়া গলায় বললেন ম্যাডাম ডি কোস্টা। শালিনী আর হিমিকা আলোচনা থামিয়ে মাথা নিচু করে সামনে রাখা খোলা বইয়ে মনোযোগ দিল। স্কুল ছুটি হয়েছে। সূর্য পশ্চিম আকাশ রাঙিয়ে অস্তাচলে ঢলে পড়েছে ধীরে ধীরে। যদিও আজ এই কুয়াশা ঘেরা পাহাড়ের খাঁজে খাঁজে সেই ম্রিয়মান সূর্যের শুধু আলোটুকুই দৃশ্যমান। জমাট বাঁধা মেঘের ফাঁক গলে লালচে আলোর টুকরো পায়ে চলা পাহাড়ি রাস্তাটাকে ঠিক মাঝখান দিয়ে দুভাগে ভাগ করে দিয়েছে। আলোর দিকে হেঁটে যাচ্ছে হিমিকা, আর তার ঠিক পাশেই যেখানে রোদের ছোঁয়া নেই সেই আবছায়ায় হাঁটছে শালিনী। শালিনীর ডান দিকে গভীর খাদ, সেদিকে উঁকি মারলে অস্পষ্টভাবে উঁচু উঁচু পাইন আর বার্চ গাছের চূড়াগুলো দেখা যায়। ছোট্ট ছোট্ট নড়িতে পা ফেলার খচমচ শব্দ হচ্ছে। ওরা কোথায় যাচ্ছে তা হিমিকা জানে না, শুধু বুঝতে পারছে শহর থেকে অনেকটা দূরে পাহাড়ের চূড়ার দিকে হেঁটে চলেছে তারা। এদিকটায় কোথাও কমলা লেবুর ফার্ম আছে বলে সে শুনেছে, যদিও আগে আসেনি কোনো দিন। মনের মধ্যে একটা চাপা অস্বস্তি দানা বাঁধছে। সে জানে যে আজ দেরি হলে মিস বিস্ট তাদের আস্ত রাখবেন না। যদিও শালিনীর সেসবে ভ্রুক্ষেপ নেই, সে একটা ভীষণ চেনা গান গুনগুন করতে করতে এগিয়ে চলেছে। শালিনী বরাবরই বেপরোয়া, হিমিকা সাবধানী। শালিনী প্রগলভ, হিমিকা মিতভাষী। হয়তো এই বৈপরীত্যই তাদের বন্ধুত্বের নোঙর। হাঁটতে হাঁটতে এক সময়ের পরিত্যক্ত রেল স্টেশনটা পেরিয়ে এলো তারা। হিমিকা বুঝল ফেরার সময় আবার ওই স্টেশনের পাশ দিয়েই ফিরতে হবে তাদের। হয়তো ততক্ষণে অন্ধকার নামবে। ব্যাপারটা মাথায় আসতেই বুকের ভেতরে যেন বিদ্যুৎ চমকালো তার। শালিনীর আর একটু কাছে ঘন হয়ে এলো সে। বেশ কিছুক্ষণ চড়াইয়ের পর তারা এসে পৌঁছালো কাঠের ছাউনি দেওয়া একটা ছোট্ট ঘরের সামনে। ধূসর রঙের দেওয়াল তেল সিঁদুর মেখে লাল হয়ে আছে, তাই দূর থেকেই সেটা যে মন্দির তা বুঝতে অসুবিধা হলো না হিমিকার। কাছাকাছি আসতেই ধূপের মৃদু গন্ধ শান্ত সমুদ্রের ঢেউয়ের মতো নাকে মুখে আছড়ে পড়ল। অর্থাৎ এখানে নিয়মিত পূজা অর্চনা করা হয়। শালিনী মন্দিরের চত্বরের সামনে এসে থমকে দাঁড়ালো। হিমিকা দেখল মন্দিরের ভিতরে চাপা অন্ধকার। বাইরে থেকে ভেতরের দেব বা দেবী মূর্তি দৃশ্যমান নয়, শুধু একজন দীর্ঘদেহী মানুষের খোলা পিঠ দেখা যাচ্ছে। চাপা গলায় অস্পষ্ট মন্ত্রোচ্চারণের শব্দ পাওয়া যাচ্ছে। শালিনী চাপা গলায় বলল, যাক বাবা, কাল দেরি করে ফেলেছিলাম, ভয় পাচ্ছিলাম আজকেও পুজো শেষ হয়ে গেছে বোধহয়। এনার বাড়ি তো আর চিনি না, এই সময়টায় মন্দিরে এলে তবেই দেখা পাই। তাই মন্দিরের হদিস তোকে কে দিল? রশনিকে মনে আছে তোর? ওই যে 11C-তে পড়তো। আরে আমাদের হোস্টেলেই তো থাকতো রে, 4 তলায়। কিন্তু সে তো মাসখানেক ধরে নিখোঁজ। সে তোকে কি করে বলল? আরে গাধা,
আজ বলেছে নাকি? যেদিনও নিখোঁজ হয় তার দিন কয়েক আগে বলেছিল। ওর সঙ্গে আমি একবার এখানে এসেও ছিলাম, তখন ব্যাপারটাকে পাত্তা দিইনি, কিন্তু পরে আমার মনে হয়েছে ওর নিখোঁজ হওয়ার সঙ্গে এই সব কিছুর একটা কানেকশান আছে। কেন সেটা মনে হয়েছে সেটা কিছুক্ষণ পরে তুই নিজেও বুঝতে পারবি। তুই তো জানিস সেই ঘটনাটা ঘটার পর থেকে মিস বেস্ট সন্ধ্যের পরে আমাদের হস্টেলের বাইরে কাউকে অ্যালাউ করে না। তুই কেন শুধু শুধু এসবে জড়াচ্ছিস? খামোখা একটা বিপদ ডেকে আনা। ডোন্ট বি আ কাভার্ড, ওকে? চাপা স্বরে ধমকে উঠল শালিনী। আর ঠিক তখনই মন্ত্রোচ্চারণ থামিয়ে তাদের দিকে পেছন ফিরে তাকালো সেই পুরোহিত। তার চোখে চোখ পড়তেই হিমিকার গলা থেকে একটা অস্ফুট আর্তনাদ ছিটকে বেরিয়ে এলো। যদিও শালিনী আজ দ্বিতীয় দিন লোকটাকে দেখছে, তাও সেও আরও একবার শিউরে উঠল। লোকটা এবার ধীর পায়ে বেরিয়ে এলো মন্দিরের বাইরে। লোকটার শরীর অসম্ভব রকম রোগা। এত রোগা মানুষ হিমিকা এর আগে দেখেনি। শরীরের চামড়ার নিচে হাড়ের কাঠামো স্পষ্ট দেখা যায়। মাথা প্রায় মন্দিরের ছাদ ছুঁয়েছে। অতিরিক্ত দীর্ঘকায় হওয়ায় শরীরের উপরিভাগ সামান্য ঝুঁকে পড়েছে সামনে। সম্ভবত সেই কারণেই কতকটা কুঁজো হয়ে হাঁটেন তিনি। একটা চোখে হলুদ ঘোলাটে দৃষ্টি, অন্য চোখের জায়গায় একটা ফাঁকা গহ্বর। মাথার চুল এবং গালের দাড়ি নিপুণভাবে কামানো। দু কানে বড় বড় গোল তামার মাকড়ি। চোখের নিচে পুরু করে কাজল পরা। দু হাত জুড়ে অজানা ভাষায় উল্কি আঁকা। তাদের দুজনের দিকে ভ্রু কুঁচকে বেশ কিছুক্ষণ তাকিয়ে শালিনীকে প্রশ্ন করলেন, তোমায় আমি কোথায় যেন দেখেছি। হ্যাঁ, কোথায় যেন দেখেছি তোমায়। আমি আমার বন্ধুর সঙ্গে এসেছিলাম। আপনি আমাদের একটা কাহিনী শুনিয়েছিলেন, ঝুমরগাঁও স্টেশনের কথা, ট্রেনের কথা, সেখানকার সেই মন্দিরের কথা যেখানে। এবার হাসলেন লোকটা। ওপরের পাটির বেমানান রকম বড় দাঁতগুলো সন্ধ্যের লালচে আলোয় ঝকঝক করে উঠল। বললেন, ও হ্যাঁ, সেই মন্দির, হ্যাঁ সেই মন্দির। বলেই দু হাত জড়ো করে মাথায় ঠেকালেন তিনি। যদি আপনি আর একবার ঘটনাটা খুলে বলেন, প্লিজ, কিছু মনে করবেন না, রাগ করবেন না। আপনি অবশ্য আমাদের বলেছিলেন যে এই বিষয়টা কাউকে না জানাতে, কিন্তু এ আমার বেস্ট ফ্রেন্ড, আমাদের মধ্যে কিছুই সিক্রেট থাকে না। আর তাছাড়া ও আমাকে কথা দিয়েছে এই কথা আমাদের তিনজনের বাইরে বেরোবে না। আর আমার বন্ধুর না আসলে এই সব বিষয়ে ভীষণ আগ্রহ। কিরে, তাই না বল? কথাটা বলেই হিমিকার কোনোই একটা চিমটি কাটল শালিনী। অজান্তেই হিমিকার মুখ থেকে একটা আওয়াজ বেরিয়ে এসেছিল। পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে ওপরে নিচে মাথা ঝাঁকালো। পুরোহিত এবার উচ্চস্বরে হেসে উঠলেন। তারপর নরম গলায় বললেন, আরে তোমরা বাচ্চারা হলে দেবীর স্বরূপ। হ্যাঁ, তোমাদের উপর কি আমি রাগ করতে পারি? বসো বসো, প্রসাদ খাও, তারপর বলছি সব। কথা শেষ করে তিনি মন্দিরের মধ্যে চলে গেলেন। শালিনীরা মন্দিরের ঠিক বাইরে একখানা চ্যাপ্টা পাথরের ওপর বসল। এখানে এই মন্দিরের অস্তিত্বের কথা হিমিকা জানত না। অবশ্য এদিকে লোকালয় না থাকায় মানুষের যাতায়াত প্রায় নেই বললেই চলে। হিমিকা বুঝেছে যে এই মন্দির কোনো পরিচিত দেবদেবীর মন্দির নয়। পুরোহিত কথা বলার সময় সে মনোযোগ দিয়ে মন্দিরের ভেতরে চোখ বুলিয়েছে। অন্ধকার কিছুটা চোখে সয়ে এলে যা দৃশ্য দেখেছে তাতে বেশ অবাকই হয়েছে সে। যেখানে বিগ্রহ থাকার কথা সেখানটা ফাঁকা, শুধু উঁচু পাথরের বেদিটা চোখে পড়েছে। এই নাও, প্রসাদ খাও, নাও। পেছন থেকে সেই গলাটা পেয়ে চমকে উঠেছিল হিমিকা।
পেছন ফিরে দেখল একটা পাথরের বাড়কোষ হাতে দাঁড়িয়ে আছেন পূজারী। হাত বাড়িয়ে প্রসাদ নিয়ে মাথায় ঠেকালো সে। হিমিকা একটু ইতস্তত করে জিজ্ঞেস করল, আচ্ছা স্যার, এটা কোন দেবতার মন্দির? স্যার স্যার স্যার। হঠাৎ সজোরে হেসে উঠলেন পুরোহিত। সেই হাসির স্বর এই মায়াবী পাহাড়ি পরিবেশে প্রতিধ্বনিত হতে লাগল। কিছুক্ষণ পর হঠাৎ হাসি থামিয়ে গম্ভীর মুখে তিনি বললেন, যাই হোক, এই মন্দির পৃথিবীর আজিমতম দেবী হন্তিকার মন্দির। অবশ্য এটা আজিম মন্দির নয়, সেখানে পৌঁছানো অত সহজ নয়। একমাত্র অমাবস্যার রাতে মহাভোগের নির্ঘণ্ট ছাড়া সেই স্থানে পৌঁছানোর কোনো রাস্তা নেই। তাই নিত্য পূজার জন্য এই মন্দির আমার নিজের হাতেই বানানো। কিন্তু সে দেবী কোনো সুপ্রসন্না মমতাময়ী দেবী নন। তিনি উগ্র, নৃশংস, আজিম। তার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার বীজ মন্ত্র আমার জানা নেই। আমার কেন, এ পৃথিবীতে জীবিত কোনো প্রাণীরই জানা নেই সেই মন্ত্র। তাই এখানে দেবী নিরাকার। আমি আজ 48 বছর ধরে দেবীর আরাধনা করছি, কিন্তু এখনো তাকে আমি কোনোভাবেই তুষ্ট করতে পারিনি। হ্যাঁ, তাকে তুষ্ট করতে আমি পারিনি। আপনি কি করে জানলেন দেবী তুষ্ট হননি? প্রশ্ন করে শালিনী। এইবার পূজারী কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন, দূরের উঁচু উঁচু পাহাড়ের চূড়ার দিকে এক দৃষ্টে তাকিয়ে। সূর্য ডুবলেও অন্ধকার এখনো নামেনি। এক অদ্ভুত আলো ছায়া ঘিরে রেখেছে চারপাশের পরিবেশ। হিমিকা কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। তার মনে হলো পূজারী এবার কিছু বলার জন্য মুখ খুলেছেন। দেবী যার ওপর তুষ্ট হবেন তাকে অপার ঐশ্বর্য দান করবেন, কিন্তু যদি একবার কুপিতা হন, ওই যে পরিত্যক্ত রেল স্টেশনটার সামনে দিয়ে তোমরা এলে, সেটা সোজা চলে গিয়েছে ওই দুটো পাহাড়ের মাঝের গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। হ্যাঁ, অনেক দূরের দুটো পাশাপাশি পাহাড়ের দিকে আঙুল তুলে দেখালেন তিনি। তারপর সামান্য কেশে নিয়ে আবার বলতে শুরু করলেন, বলছি, হ্যাঁ, আমরা এখন কাঠগোদাম যেতে হলে সড়ক পথে যে রাস্তা ধরি, সেই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তায় তো আর রেল লাইন বসবে না। তাই রেল লাইন নিয়ে যাওয়ার প্রস্তাব হয়েছিল ওই জঙ্গলের গভীর পাহাড়ের পাদদেশ বরাবর, কিন্তু সেখানেই বিপদ বাঁধল। হ্যাঁ, সেখানেই বিপদ বাঁধল। ওই জঙ্গলের একদম গভীরে, যেখানে প্রকৃতি নিজের আধিপত্য বজায় রেখেছে, যেখানে সভ্য মানুষের পা পড়েনি কখনো, সেই রকম কোনো অজ্ঞাত জায়গায় রয়েছে দেবী হন্তিকার মন্দির। এদিকে জঙ্গল কাটা হয়ে নতুন রেল লাইন বসছে। কিছু দূর পরে নতুন হল স্টেশন হবে, নতুন জনবসতিও বসবে সেই স্টেশনকে কেন্দ্র করে। নতুন স্টেশনের নামও নাকি ঠিক হয়ে গেছিল ঝুমারগাঁও হল্ট। কিন্তু হঠাৎ একদিন দেবী হন্তিকা কন্ট্রাক্টরকে স্বপ্নাদেশ দিলেন যে ঝুমারগাঁও স্টেশন যেখানে তৈরি করার কথা চলছে, তার আশেপাশেই জঙ্গলের গভীরে রয়েছে দেবীর স্থান। সেখানে অযাচিত মানুষের পায়ের ধুলো পড়লে দেবী কুপিতা হবেন। হ্যাঁ, দেবী নাকি তখনই কুপিতা হবেন। এই অবধি বলে চুপ করলেন পূজারী। ওরা দুজন একসঙ্গে প্রশ্ন করল, তারপর?
তারপর আর কি, কন্ট্রাক্টর প্রথম সেটা তার মনের ভুল বা নেহাত স্বপ্ন ভেবে গোটা বিষয়টাকে তেমন একটা পাত্তা দেননি। এমনকি কথাটা পাশগান হলে অনেকে ভয় পেতে পারে অনুমান করে তিনি অন্য কাউকে জানাননি এই স্বপ্নের ব্যাপারে। তারপর হঠাৎ একদিন ক্যাম্পের বাইরে একজন লেবারের লাশ পাওয়া গেল। যদিও তাকে আর লাশ বলা যায় কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ ছিল। গোটা শরীরটা কুকড়ে গিয়ে একটা কালচে লাল মাংসপিণ্ডে পরিণত হয়েছে। জীবটাকে কেউ যেন এক অমানসিক শক্তিতে শরীর থেকে টেনে বের করে এনেছে বাইরে। শরীরের প্রত্যেকটা হাড়, প্রতিটা মাংসপেশি দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে গেছে। আর বুকের বাঁদিকে গভীর গর্ত। পাঁজরের হাড়ের খাঁচা ভেঙে চুলের হৃৎপিণ্ডটা খুবলে নিয়েছে কেউ। সেদিন ক্যাম্পের প্রতিটা মানুষই নাকি শিউরে উঠে দেখেছিল সেই দৃশ্য। তারপরের রাতে আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হয় এবং তারপরের দিন আবার একে একে বেচারা নির্দোষ কুলিরা প্রাণ হারাতে থাকে। এরপর ক্যাম্পের প্রত্যেকেই সেই একই স্বপ্ন দেখতে শুরু করে। একদিনে স্বয়ং কন্ট্রাক্টরের দেহ রেল ট্র্যাকের পাশে ওভাবেই দলা পাকানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর রেলের তরফে অন্য কন্ট্রাক্টর পাঠানো হলেও কেউ আর সাহস করে কুলির কাজ করতে রাজি হয় না। কুলিরা ধর্মঘট ডাকে, কাজ থমকে থাকে বহুদিন। পুলিশ নাকি বহু চেষ্টা সত্ত্বেও ওই রহস্যের কোনো সমাধানই করতে পারে না। কথা শেষ করে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলেন পূজারী। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে একটু হেসে আবার বললেন, যাই হোক, এরই মধ্যে একদিন নতুন কন্ট্রাক্টরও মারা যান একইভাবে। সেইভাবেই কেউ তার দেহটা দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে ফেলে রেখে যায় এবং তার বুকের পাঁজরের ভিতর দিকটা ফাঁকা। হ্যাঁ, বুকের পাঁজরার ভিতরটা পুরোপুরি ফাঁকা। কথাটা শুনেই হিমিকার সারা শরীর শিহরিত হয়ে উঠল। সে বোধহয় নিজের অজান্তেই কেঁপে উঠল একবার। ভদ্রলোক তখনও বলে চলেছেন, এর সঙ্গে সঙ্গেই রেল দপ্তরের পক্ষ থেকে এই কাজ অনির্দিষ্টকালের জন্য মুলতবি রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এবং রেল দপ্তর বা প্রশাসনের তরফে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য সব রকম চেষ্টা করা হয়। তাই ঝুমারগাঁও হল স্টেশন আর কোনোদিনও বাস্তব হয়ে ওঠে না। হ্যাঁ, কোনোদিনও বাস্তব হয়ে ওঠে না। তাহলে আপনি যে বলেছিলেন। শালিনী কিছু একটা বলতে চায়। পূজারী হাতের ইশারায় তাকে থামিয়ে বলেন, অমাবস্যা, যদি এর বেশি জানতে চাও বা যদি নিজে সেই দেবীর স্থান দর্শন করতে চাও, তাহলে আজ ঠিক রাত 12টায় মঞ্জিলগড় স্টেশনে চলে এসো। কেমন? ঠিক রাত 12টায়। আর ইউ ম্যাড? আমার লোকটাকে মোটেও ঠিক লাগলো না শালু। ও শিওর রশ্মিকে ওই থানে নিয়ে গিয়ে বলে দিয়েছে। ধুর, ডোন্ট সে রাবিশ। তুই যদি ভয় পাস তোকে যেতে হবে না, বাট আইল গো। আমাদের উচিত পুলিশকে ইনফর্ম করা। করে কি বলা? পুজো করা অপরাধ? পাহাড়ের চূড়ায় একটা বিদঘটে দেখতে লোক ছোট্ট একটা মন্দিরে অজানা এক দেবীর পুজো করে। আপনারা তাকে প্লিজ অ্যারেস্ট করুন স্যার। তাই বলবি? এসব বললে শালা পিছনের রুলের বাড়ি মারবে। তার থেকে একবার গিয়েই দেখি না। হিমিকা উত্তর না দিয়ে অসন্তুষ্টভাবে মাথা নাড়ায়। ওরা এখন ফিরছে সেই পরিত্যক্ত মঞ্জিলগড় স্টেশনের পাশ দিয়ে। পরিবেশ থমথমে, গুমোট। হাওয়াও যেন
বইতে ভুলে গেছে আজ। অন্ধকার নেমেছে ঘন হয়ে, আকাশে চাঁদ নেই। নিকষ আঁধারে খুব সাবধানে পা ফেলে এগোতে হচ্ছে। বেশ কিছুটা হাঁটার পর হিমিকা আবার প্রশ্ন করে, কিন্তু অত রাতে বেরোবে কি করে? মেন গেটে তো তালা পড়ে যাবে। আরে বাথরুমের পাশের পেয়ারা গাছটা কবে কাজে আসবে? ফল তো হতে দেখলাম না কোনো দিন। অন্তত আমাদের পাঁচিল পেরোনোর কাজে তো আসুক। হেসে বলে শালিনী। হিমিকা জানে তাকে এখন বাধা দিয়ে কোনো লাভ নেই, বরং যত বাধা পাবে তার জেদ তত বাড়বে। উতরাই পথ বেয়ে দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। স্টেশনটা পেরিয়ে আসার পর হিমিকা একবার পেছন ফিরে তাকায়। নির্জন প্ল্যাটফর্মটা টিমটিমে হলদে আলোয় স্নান করে কার যেন অপেক্ষায় মুদ হয়ে আছে। বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকা যায় না, চোখে ধাঁধা লাগে। বুকের ভেতর কোনো অজানা আশঙ্কায় ছমছম করে ওঠে। শালিনী ততক্ষণে কিছুটা এগিয়ে গিয়েছিল। দ্রুত পায়ে তাকে অনুসরণ করে সে। কবজি উল্টে ঘড়িটা দেখে নিল শালিনী। 11:15। এখনও সেই পুরোহিতের দেখা নেই। দূরে কোনো গাছের ডাল থেকে মাঝে মাঝে রাতচড়া পাখি ডেকে উঠছে কর্কশ স্বরে। সেই ডাকে চমকে চমকে উঠছে হিমিকা। শালিনী অস্থিরভাবে পায়চারি করছে, হিমিকা তুলনায় স্থির। দূরে প্ল্যাটফর্মের এক কোণে জ্বলতে থাকা টিমটিমে আলোটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে সে। এই আলোটা সারা রাতই জ্বলে, যদিও স্টেশনে রাত্রিবেলা কেউ থাকে না। 12:05 বাজল। হিমিকা ধীর পায়ে এগিয়ে গিয়ে শালিনীকে কড়া গলায় বলল, অনেক পাগলামো হয়েছে, এবার চল। আমার মোটেও জায়গাটা সেফ মনে হচ্ছে না। শালিনী একটু ব্যস্ত হয়ে দুদিকে তাকিয়ে মাথা ঝাঁকালো। তারপর কাঁধে ফেলে রাখা ব্যাগের স্ট্র্যাপটা এক হাতে আঁকড়ে ধরে হতাশ গলায় বলল, চল তাহলে। ফেরার পথে পা বাড়াতে যাবে, ঠিক তখনই একটা চাপা গম্ভীর শব্দে চমকে উঠল ওরা দুজন। স্টেশনের পাশের সেই ছোট্ট ফোন বুথটায় লাল রঙের ফোনটা বেজে উঠেছে। বেশ কিছুক্ষণের ব্যবধানে এক টানা যান্ত্রিক শব্দ ভেসে আসছে ওই ছোট্ট কাঠের বুথটা থেকে। শালিনী দুপা এগোতেই হিমিকা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার গলা থেকে আওয়াজ বেরোয় না। একটা অস্পষ্ট শব্দ কণ্ঠনালীর কাছে এসে দলা পাকিয়ে যায়। শালিনী বুথে ঢুকে সামান্য ইতস্তত করে ফোনের রিসিভারটা কানে তুলে নিতেই একটা চেরা ফ্যাঁসে কণ্ঠ শোনা যায়, শালিনী, 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 শালিনী। তার নামটা একটা অদ্ভুত টানা সুরে উচ্চারণ করল সেই স্বর। নিজের নাম শুনে সমস্ত সাহস, সমস্ত আত্মবিশ্বাস মুহূর্তে চুরমার হয়ে গেল তার। ততক্ষণে হিমিকা ছুটে ঢুকে পড়েছে বুথের ভিতর। শালিনীকে দু হাতে ঝাঁকাতে থাকে সে, বলতে থাকে, শালু ফিরে চল, ওই ফোনের কানেকশনই নেই। এই দেখ, তারটা এখানেই শেষ, এখানে কোনো ফোন আসতেই পারে না শালু। ইটস ইম্পসিবল, যা ঘটছে তা স্বাভাবিক নয়। কিন্তু শালিনীকে এসব কোনো কথাই আর স্পর্শ করছে না। সে মন্ত্রপুত পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে স্থির। তার বুকের মধ্যে দামামা বাজছে। ফোনের ওপারের সেই স্বর এবার একই সুরে জিজ্ঞেস করল, শালিনী, শালিনী, তুই তৈরি তো শালিনী? পারবি তো তুই? পারবি? পারবো। নেশাতুর গলায় জবাব দেয় শালিনী। মনে রাখিস, দেবীকে তুষ্ট করতে পারলে অপার ঐশ্বর্য দেবী অন্তিকা সোনায় মুড়ে দেবেন তোকে। আর কিশোরী অভাব থাকবে না তোর, কিশোরী অভাব থাকবে
হবে না। শালিনী, শালিনী। শালিনী উত্তর না দিয়ে ফোন রেখে দেয়। তারপর এগিয়ে গিয়ে দাঁড়ায় প্ল্যাটফর্মে, যেন কোনো ট্রেনের অপেক্ষায় রয়েছে সে। হিমিকা তার পাশে গিয়ে দাঁড়ায়, বলে, আমি এখনো বুঝতে পারছি না কানেকশন না থাকা ফোনে ফোন আসে কি করে। ফোনের ওপারে কে ছিল? তোকে কি বললো? এই প্রশ্নে যেন কিছুটা থতমত খেয়ে যায় শালিনী। কিছুক্ষণ চুপ করে থেকে হেসে বলে, ও কিছু না, জিজ্ঞেস করলো আমরা সেখানে যেতে রাজি আছি কিনা। সেখানে মানে? কোথায়? ঝুমুরগাঁও হল্ট। মানে সেই স্টেশন তো এখনো। হিমিকার কথা শেষ হয় না, হঠাৎ রেল লাইন বরাবর দূরে একটা সাদা আলোর বিন্দু দেখা যায়। তারপর ধীরে ধীরে সেই বিন্দু আকারে বড় হতে শুরু করে। একসময় আলোর তীব্রতায় সেদিকে এক টানা বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না হিমিকারা। কাছে আসতে শব্দ শুনে বুঝতে পারে ওটা ট্রেনের হেডলাইটের উজ্জ্বল আলো। অস্পষ্ট শোনা যেতে থাকে ট্রেনের ঝিকঝিক আওয়াজ। হিমিকা নার্ভাস হয়ে কয়েক পা পিছিয়ে যায়। শালিনী পেছন ফিরে খুব শান্ত গলায় প্রায় ফিসফিসিয়ে বলল, ভয় পাস না হিমি। ট্রেন ততক্ষণে সামনে এসে দাঁড়িয়েছে। ভেতরে টিম টিম করে আলো জ্বলছে। হিমিকা শক্ত করে আঁকড়ে ধরে আছে শালিনীর হাত। শালিনী পাশে তাকিয়ে নিঃশব্দে হাসে। আলো আধারিতে কেন জানে না, হিমিকার মনে হয় যে শালিনীর চোখের মণির রং এখন আর কালো নয়, বরং খুব ঘন সবুজ। সম্ভবত এই জঙ্গলে আলো আধারী চোখের মণিতে প্রতিফলিত হয়ে এরকম দেখাচ্ছে। তারা ধীর পায়ে উঠে যায় ট্রেনের ভিতর। তৎক্ষণাৎ একটা মৃদু ঝাঁকুনি দিয়ে ট্রেন আবার চলতে শুরু করে। এইবার ট্রেনের ভিতরে চোখ বোলায় হিমিকা। ট্রেন কিন্তু ফাঁকা নয়, বেশ কিছু মানুষ বসে আছে ছড়িয়ে ছিটিয়ে। তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল হিমিকা। মরা মাছের মতো স্থির শূন্য দৃষ্টি নিয়ে প্রত্যেকে তাকিয়ে আছে মাটির দিকে। সেদিকে দেখলে একটা অজানা অস্বস্তি বাসা বাঁধে মনের মধ্যে। ট্রেন ছুটে চলেছে। মৃদু দুলুনির সঙ্গে সঙ্গত দিয়েছে এক টানা ঝিকঝিক শব্দ। প্রায় 15-20 মিনিট পর ট্রেনটা প্রবেশ করল একটা অন্ধকার টানেলে। সঙ্গে সঙ্গে ট্রেনের অনুজ্জ্বল আলোটা নিভে যায় ঝড়ের কবলে পড়া মোমবাতির শিখার মতো। একে অমাবস্যার নিশ্ছিদ্র অন্ধকার, তার উপর সরু অন্ধকার টানেল। হিমিকার দম বন্ধ হয়ে আসছে। কেন জানে না, তার মনে হচ্ছে নিশ্ছিদ্র অন্ধকারের সুযোগে চারপাশের মানুষগুলো হঠাৎ উঠে দাঁড়িয়ে পায়ে পায়ে এগিয়ে আসছে তার দিকে। সে ঘন ঘন শ্বাস নিতে থাকে। বুকের মধ্যে একটা চাপা যন্ত্রণা অনুভব করছে সে। মানুষের আতঙ্ক সহ্য সীমা ছাড়ালে কি এই রকমই যন্ত্রণা অনুভূত হয়? হঠাৎ মনে হয় তার ঠিক সামনে থেকে একটা এক টানা টুপটাপ আওয়াজ আসছে। মনে হচ্ছে সামনে মেঝেতে ফোঁটা ফোঁটা তরল ঝরে পড়ছে ট্রেনের ছাদ থেকে। সেই সঙ্গে শোনা যাচ্ছে মাথার ওপর ট্রেনের ধাতব ছাদে আর একটা মৃদু খড়খড় শব্দ। কেউ কি তাদের মাথার ঠিক ওপরে বুকে হেঁটে বেড়াচ্ছে? নিজের ভারী শরীরটাকে ধাতব ট্রেনের ছাদে ঘষতে ঘষতে ঘুরে বেড়াচ্ছে কেউ। হিমিকা চিৎকার করে উঠতে চায়, কিন্তু পারে না। খুব চাপা রুদ্ধ স্বরে তার গলা থেকে একটা গোঙানি বেরিয়ে আসে। শালিনীকে দেখা যাচ্ছে না, শুধু নিকষ অন্ধকারে তার উজ্জ্বল সবজে দুটো চোখ ধিকি ধিকি জ্বলছে। সে শান্ত গলায় হিমিকাকে বলল, ভয় পাস না হিমি, আমরা যেখানে যাচ্ছি সেটা কোনো স্বাভাবিক জায়গা নয়। এই পৃথিবীর গর্ভে লুকিয়ে থাকা এক অন্য জগৎ। সেখানে প্রবেশ করার সৌভাগ্য সকলের হয় না রে। মনে রাখবি, দেবীকে তুষ্ট করতে পারলেই অপার ঐশ্বর্য।
ভয় পাস না হিমি, ভয় পাস না। শালিনীর কথাগুলো যেন বহু দূর থেকে প্রতিধ্বনিত হয়ে ফিরে ফিরে আসছে। মনে হচ্ছে এই শালিনী তার সেই চেনা প্রিয় বান্ধবী শালু নয়, তার গলা দিয়ে যেন অন্য কেউ কথা বলছে। হঠাৎ মুহূর্তের ভগ্নাংশে একটা প্রবল ঝটকায় ট্রেনটা কতকটা ছিটকে বেরিয়ে এলো সেই অন্ধকার টানেল থেকে। দপ করে জ্বলে উঠল ট্রেনের আলো। হিমিকা ভয়ে ভয়ে মাথার উপরে দেখল, না, কিচ্ছু নেই, সব স্বাভাবিক। অবশ্য এখন কি স্বাভাবিক আর কি অস্বাভাবিক সেই সীমারেখা ধূসর হয়ে গেছে। ট্রেনটা যখন দুলতে দুলতে একটা স্টেশনে এসে দাঁড়ালো, তখন কবজি উল্টে ঘড়ির ডায়াল দেখার চেষ্টা করল হিমিকা। এখনও রাত 12:05 বাজে। কি ব্যাপার? পরক্ষণেই বুঝতে পারল ঘড়ির কাঁটা থেমে গিয়েছে অনেকক্ষণ। বাইরে প্ল্যাটফর্মে একটা হলুদ বোর্ডের ওপর ট্রেনের আবছা আলো প্রতিফলিত হচ্ছে। সেখানে লেখা রয়েছে ঝুমারগাঁও হল্ট। শালিনী ট্রেন থেকে নেমে হাত বাড়িয়ে দিল সামনে। অদ্ভুত একটা যান্ত্রিক সুরে বলল, আয় হিমি, নেমে আয়। হিমিকা 2 পা পিছিয়ে গেল। এই শালিনীকে তো সে চেনে না। তার খোলা চুল হাওয়ায় উড়ছে ইতস্তত। চোখের মনির রং এখন আরও সবুজ হয়েছে। ঠোঁটের কোণে ধরে রাখা মুচকি হাসিতে যেন সর্বনাশের ইঙ্গিত। হিমিকা দৌড়ে ট্রেনের এক কোণে ছিটকে যায়। হাঁটু মুড়ে বসে পড়ে মাটিতে। 2 হাঁটুর মাঝে মুখ গুঁজে কাঁদতে থাকে ফুঁপিয়ে। ট্রেন আবার মৃদু ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করে। সে জানে না সে কোথায় যাচ্ছে, জানে না আরও কোনো ভয়ঙ্কর পরিস্থিতি তার জন্য অপেক্ষা করে আছে কিনা। কিন্তু এই স্টেশনে সে নামতে পারবে না কিছুতেই, অসম্ভব। কিন্তু এ কি? ট্রেনটা প্রবেশ করলো আরেকটা টানেলের মধ্যে। আবার সেই নিকষ কালো অন্ধকার, আবার সেই টুপটাপ শব্দ, আবার সেই গা শিরশিরিয়ে ওঠা খড় খড় আওয়াজ। হিমিকা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগলো সেই টানেল শেষ হওয়া। হঠাৎ এক সময় আবার সেই জোরালো ঝাঁকুনি এবং ট্রেনের একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়ানো। আবার ট্রেনের মৃদু আলো আলোকিত করে দিল সেই ছোট্ট হলুদ বোর্ডটাকে, যার ওপর কালো অক্ষরে লেখা ঝুমারগাঁও হল্ট। আর ঠিক সেই মুহূর্তে ট্রেনের প্রত্যেকটা যাত্রী একসঙ্গে এক ঝটকায় হিমিকার দিকে তাকালো। স্থির শূন্য সেই চোখের মণি ঘন সবুজ। এইবার তারা সবাই একসঙ্গে বলে উঠল, নেমে যা হিমি, নেমে যা। তাদের প্রত্যেকের গলা অবিকল শালিনীর মতো। হিমিকা একটা আর্তনাদ করে ছিটকে বেরিয়ে আসে ট্রেনের বাইরে, প্রায় আছড়ে পড়ে প্ল্যাটফর্মের ওপর। ঠিক তখনই দেখতে পায় তার ঠিক সামনেই একটা কাঠের বেঞ্চে চুপচাপ বসে আছে শালিনী। তার ঠোঁটের কোণে সেই অর্থপূর্ণ হাসি। নিঃশব্দে হাতছানি দিয়ে তাকে অনুসরণ করার ইঙ্গিত করে প্ল্যাটফর্ম ছাড়িয়ে দূরের ঘন জঙ্গলের দিকে হাঁটতে থাকে সে। হিমিকা জানে তার কাছে এখন অন্য কোনো উপায় নেই। প্রায় মিনিট 10 হলো গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছে ওরা। সামনে শালিনী, তাকে অনুসরণ করে হিমিকা। এই রাস্তা যেন শালিনীর বহু কালের পরিচিত। সে গুনগুন করতে করতে এগিয়ে চলেছে পায়ে পায়ে। পেছনে 2 হাতে সরু রাস্তা আগলে থাকা ছোট ছোট গাছ ডালপালা এইসব সরিয়ে এগিয়ে চলেছে হিমিকা। বেশ কিছুক্ষণ পর তারা উপস্থিত হলো একটা গুহা মুখের সামনে। জংলি লতাপাতা যেন 2 হাত বাড়িয়ে আগলে রেখেছে সেই গুহা মুখ। পাতার বেড়াজাল সরিয়ে গুহায় ঢুকে পড়ল ওরা দুজন। ভিতরে একটু দূরে দূরেই লোহার আংটায় মশাল জ্বলছে। হিমিকা দুদিকের দেওয়ালে চোখ বোলাতে বোলাতে হাঁটছিল। ধূসর পাথরের গুহার দেওয়ালে খোদাই করে অনেক ছবি আঁকা।
সেগুলোয় হাত বোলালে বোঝা যায় এসব আঁকা আধুনিক যুগের নয়। হাজার হাজার বছর আগে মানুষ অনভ্যস্ত হাতে এঁকেছিল এইসব। ছবিতে কোনো এক দেবীর মূর্তি দেখা যাচ্ছে, তার সামনে অর্ধবৃত্তাকারে ঘিরে বসে রয়েছে বেশ কিছু মানুষ, আর দেবী মূর্তির ঠিক সামনে একজন মহিলা হাঁটু মুড়ে বসে একটা তরল নিজের মাথায় ঢালছে কতকটা কুঁজোর মতো সরু মুখওয়ালা একটা পাত্র থেকে। তার পাশেই বসে রয়েছে অন্য একজন মহিলা। ঠিক তার পরের ছবিতে সেই পাশে বসে থাকা মহিলা চারপাশে গোল হয়ে বসে থাকা ভিড়ের মধ্যে থেকে একজনকে হাত ধরে নিয়ে আসছে যজ্ঞবেদীর দিকে। পাশেই দেবী দু হাত সামনে বাড়িয়ে আশীর্বাদ করছেন ভক্তদের। অবশ্য দেবীর যে প্রতিকৃতি এখানে আঁকা হয়েছে তাতে এটা যে দেবীরই থান সেটা না জানা থাকলে হয়তো ওই মূর্তিকে দেবী মূর্তির বদলে দানবী বলে ভুল হতে পারত। এসেছিস, তোরা এসেছিস। গমগমে একটা আওয়াজ ভেসে আসে ভেতরের অন্ধকার থেকে। স্বরটা হিমিকার চেনা। হ্যাঁ ডমরু, আমি এসেছি। শান্ত গলায় উত্তর দেয় শালিনী। সেই পুরোহিত ওরফে ডমরু এবার উচ্চ স্বরে হেসে ওঠে। তারপর হিমিকার দিকে তাকিয়ে বলে, ভয় পাস না মা, ভয় পাস না। আয় এখানে বস, দেবীর পুজো শুরু হবে এক্ষুনি। এক মনে প্রার্থনা কর, দেবী তুষ্ট হলে অনন্ত ঈশ্বর যে মুড়ে দেবে রে পাগলি। অনন্ত ঈশ্বর যে মুড়ে দেবে পাগলি। পুজো শুরু হয়েছে। এতক্ষণ পুরো গুহা নিকষ অন্ধকারে ঢেকেছিল। এখন দেবী মূর্তির সামনে দাউ দাউ করে যজ্ঞের আগুন জ্বলছে। সেই আলোয় পিতলের প্রমাণ উচ্চতার দেবী মূর্তি এখন কিছুটা স্পষ্ট। সেই মূর্তির দিকে বেশ কিছুক্ষণ এক মনে তাকিয়ে আছে হিমিকা। এই মূর্তি সে আগেও কোথায় দেখেছে, কিন্তু কোথায় কিছুতেই মনে করতে পারছে না। সে বুঝতে পারছে যে শালিনীর সঙ্গে কথা বলা অর্থহীন। স্বাভাবিক অবস্থায় সে নেই এখন। এই পুরোহিতের দ্বারা সে এখন সম্পূর্ণ নিয়ন্ত্রিত। চুপচাপ চোখ বুজে বসে দুর্বোধ্য মন্ত্রের তালে তালে নিজের শরীরটাকে দোলাচ্ছে সে। এইবার সেই পুরোহিত হিস হিসে স্বরে বলে ওঠে, এবার তুই নিশ্চয়ই জানিস তোকে কি করতে হবে। মুচকি হেসে ওপর নিচে মাথা নাড়ায় শালিনী। জ্বলন্ত যজ্ঞকুণ্ডের পাশ থেকে তুলে নেয় একটা সরু মুখওয়ালা পাত্র। এই পাত্রের ছবি সে কিছুক্ষণ আগেই দেখেছে গুহার দেওয়ালে। পাত্রের মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, একটা উৎকট গন্ধে ভরে গেছে চারিদিক। এবার ধীরে ধীরে সেই পাত্রের তরল নিজের শরীরে ঢালার জন্য উদ্যত হলো সে। চমকে ওঠে হিমিকা। হঠাৎ তার সামনে থেকে যেন একটা অস্বচ্ছ পর্দা উঠে যায়। মুহূর্তে সে বুঝতে পারে সব কিছু। সে বুঝে যায় পর মুহূর্তেই কি ভয়ঙ্কর পরিণতি নেমে আসতে চলেছে তাদের ওপর। তৎক্ষণাৎ সে উঠে ছুটে যেতে চায় শালিনীর দিকে, কিন্তু পারে না। কেউ যেন কোনো অদৃশ্য বাঁধন দিয়ে তার শরীরের সঙ্গে কোনো ভারী পাথর বেঁধে দিয়েছে। বহু কষ্টে কোনো রকমে নিজের শরীরটাকে টেনে হিঁচড়ে দাঁড় করায় সে। তারপরে নিজের সবটুকু শক্তি একত্রিত করে ছুটে যায় শালিনীর দিকে। বাঘিনীর মতো ক্ষিপ্ততায় শালিনীর হাত থেকে পাত্রটা কেড়ে নেয়। তারপর সামনে বসে থাকা মন্ত্রোচ্চারণরত পুরোহিতের শরীরের ওপর উপুর করে দেয় সম্পূর্ণ পাত্র। দুর্গন্ধযুক্ত লাল ঘন তরলে ভিজে যেতে থাকে পুরোহিতের শরীর। তিনি মুহূর্তে চোখ খুলে এক অমানুষিক আর্তনাদ করে ওঠেন। উঠে দাঁড়াতে চান, কিন্তু পর মুহূর্তেই ভারসাম্য হারিয়ে আবার বসে পড়ে। এইবার তার চিৎকার ক্রমশ বিকৃত হতে শুরু করে।
তারপর একসময় থেমে যায়। ধীরে ধীরে তার শরীরটা প্রথমে কালো, তারপর সোনালি বর্ণ ধারণ করতে শুরু করে। শালিনী ছিটকে পড়েছিল পাথুরে মেঝের ওপর, সেও ততক্ষণে উঠে বসেছে। তাকে দেখে মনে হচ্ছে গভীর ঘুম থেকে সবেমাত্র জেগে উঠেছে সে। অবাক দৃষ্টিতে চারিদিকে এমনভাবে তাকাচ্ছে যেন সব কিছুই অচেনা। সামনে সেই দেবী মূর্তি ততক্ষণে গুঁড়ো গুঁড়ো হয়ে হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করেছে, আর সেই সঙ্গে ধীরে ধীরে কঠিন ধাতুতে পরিণত হতে শুরু করেছে ডমরু ওরফে দেবী হন্তিকার পুরোহিতের দেহ। যজ্ঞের লেলিহান শিখায় জলজল করে উঠছে তার উজ্জ্বল স্বর্ণাভ শরীর। হিমিকা ছুটে এসে শালিনীর হাত চেপে ধরে, এক ঝটকায় তাকে দাঁড় করায় মেঝে থেকে। তারপর গুহা মুখ লক্ষ্য করে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে থাকে তারা দুজন। শালিনী তখনও কিছু বুঝে উঠতে পারছে না। দৌড়াতে দৌড়াতেই সে হিমিকাকে প্রশ্ন করে, কি হয়েছে হিমি, আমরা কোথায়? শোন, আমি যদি ঠিক বুঝে থাকি, দেবী হন্তিকা কিসের দেবী জানিস? লোভের। প্রথমে গুহার গায়ে রিচুয়ালটার ছবি দেখে আমার কেমন যেন একটা খটকা লাগে। তারপর যখন যজ্ঞের আগুনে দেবীর মূর্তিটা দেখলাম, ততক্ষণে তাদের পায়ের তলার মাটি কাঁপতে শুরু করেছে থরথর করে। গুহার গা থেকে পাথর খসে পড়ছে। কথা থামিয়ে প্রাণপণে ছুটতে থাকে তারা। দূরে গুহার উন্মুক্ত মুখ দেখা যাচ্ছে। পেছনে শোনা যাচ্ছে ক্রমশ ঝরে পড়া পাথরের গড়িয়ে আসার শব্দ। এবার বল কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। হাঁপাতে হাঁপাতে বলে শালিনী। তাদের পিছনে ভয়ঙ্কর শব্দ করে ভেঙে পড়ছে দেবী হন্তিকার গুহা। ওরা শ্রান্ত হয়ে বসে পড়েছে একটা চ্যাপ্টা পাথরের ওপর। কি যেন বলছিলাম? ও হ্যাঁ, ওই রিচুয়াল। দেবীর অনুগামীরা বাইরের জগৎ থেকে দুজনকে টার্গেট করে, যেমন এবার আমাদের দুজনকে করেছিল। আর এর আগের বার রশ্মি আর তোকে। মানে বুঝলি না? তোর কিছু মনে নেই? চেষ্টা কর মনে করার শালু। রশ্মির সঙ্গে তোর শেষ দেখা কবে? আরে ওই তো যেদিন আমরা পাহাড়ের ওপর সেই মন্দিরে গেলাম। তারপর আর হয়নি? এবার দু হাতে মাথার চুল খামচে ধরে শালিনী। ধীরে ধীরে যেন অনেক কিছু মনে পড়ে যাচ্ছে তার। কিছু টুকরো টুকরো হারিয়ে যাওয়া স্মৃতি ভিড় জমাচ্ছে তার মাথার ভিতর। কিছুক্ষণ সেভাবেই বসে থাকার পর একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলে ওঠে, হ্যাঁ মনে পড়েছে, সব মনে পড়েছে আমার। আমাকে সেদিন রশনি এভাবেই নিয়ে এসেছিল সেই গুহায়। তারপর পূজা শেষ হতেই সেই পাত্রটা থেকে তরলটা নিজের গায়ে ঢেলে। আর বলতে পারে না সে। একবার শিউরে উঠেই পরক্ষণে ডুকরে কেঁদে ওঠে। কাঁদিস না শ্যালু, তোর কিচ্ছু করার ছিল না। এরা এভাবেই দেবীকে তুষ্ট করার চেষ্টা করে আসছে শতাব্দীর পর শতাব্দী। সে যে বলেছিল না লোকটা সোনাই মুড়ে দেবে, কথাটা যে আক্ষরিক অর্থে ব্যবহার করেছে সেটা আমি সেই মুহূর্তে বুঝলাম যখন ওই দেবী মূর্তি আমার ভীষণ চেনা লাগলো। প্রথমে পিতল ভাবলেও পরে বুঝলাম ওটা পিতল নয়, ওটা খাঁটি সোনা। আর ওই দেবী মূর্তি ওটা আর কেউ নয়, আমাদের স্কুলে সে হারিয়ে যাওয়া রশ্মি। ওরা প্রতি অমাবস্যায় এভাবেই দেবীর সামনে উৎসর্গ করে এক একজন কুমারী মেয়েকে। সেই তরল গায়ে ঢেলে তারাই পরিণত হয় সোনার দেবী মূর্তিতে। তারপর তার সঙ্গে থাকা আরেকজন কুমারী মেয়েকে কালো জাদুর সাহায্যে বশীভূত করে ব্যবহার করা হয় অন্য একজন কুমারীকে এভাবেই ভুলিয়ে নিয়ে আসতে। যাকে তুই উঠে পড়, কুইক। এই জঙ্গল থেকে আমরা বেরোবো কি করে? ফিরতে পারবো তো আবার? থমথমে গলায় প্রশ্ন করে শালিনী। এখন তার আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে। ওই তো স্টেশনটা দেখা যাচ্ছে, চল ট্রেন লাইন ধরে উল্টো দিকে হাঁটতে থাকি। আর তো কোনো উপায়ও দেখছি না। ট্রেন লাইন ধরে পাশাপাশি হাঁটতে থাকে ওরা দুজন। সামনে দেখা যাচ্ছে অন্ধকার স্যাঁতস্যাঁতে টানেল।
তারা জানে না টানেলের ওপারে তাদের জন্য কি অপেক্ষা করে আছে। শালু, টানেলের শেষে আমরা আমাদের চেনা মঞ্জিলগড় স্টেশনটা দেখতে পাবো তোরে, নাকি আবার ফিরে আসবো এই অভিশপ্ত ঝুমুর গাঁওতে? চিন্তা করিস না হিমি, সব ঠিক হয়ে যাবে, আয় আমার সঙ্গে। মৃদু হেসে হিমিকার হাতটা আলতো করে ধরে শালিনী। অন্ধকারে তার চোখে ঘন সবুজ দুটি ঝিলিক দিয়ে ওঠে। শুনছিলেন ঝুমার গাঁও হল্ট, কাহিনী ও গল্প পাঠ রণদীপ। শালিনীর চরিত্রে ছিল দেবলীনা নন্দী, হিমিকার চরিত্রে ছিল তৃষা, ডমরুর ভূমিকায় ছিল ইভান, মিস বিস্তের চরিত্রে ছিল অনুষ্কা এবং মিস ডিকোস্টার চরিত্রে ছিল সায়নী। নির্দেশনা এবং সূত্রধারে ছিলাম আমি অনুভব। শব্দ সংযোজন ও আবহ সৃষ্টিতে ম্যাক্স, বিশেষ সহযোগিতায় স্মিতা এবং অর্পণ, ও পোস্টার ডিজাইনিংয়ে আমাদের কভারম্যান অভিব্রত। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা জানাও কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার তো আশা করতেই পারি, বলো। আর সাবস্ক্রাইব করার কথা কি নতুন করে বলতে হবে নাকি? টিম থ্রিলারল্যান্ডের প্রত্যেক সদস্যকে আবার জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা পাশে না থাকলে হয়তো আমাদের কোনো স্বপ্নই আর বাস্তবায়িত হতো না। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে আমরা ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, ভয় থেকো।